পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছিল। তোমার কি পরিবারে কেউ সঙ্গীত বিভাগের ছিল, নাকি তুমি ছোটবেলা থেকে গান চর্চা করতে, মানে কেন, মানে এটা তো কোনোভাবে হিসাব মেলে না। আমার ওই ময়মনসিংহের স্মৃতির মধ্যে যেটা মিস করে গেলাম, যেটা বলতে চাচ্ছিলাম, এটা অবশ্যই। হচ্ছে আমার নানার বাড়ি। এবং আমার নানার বাড়িতে আমার মামা গান শুনতেন। তার একটা ইয়ে ছিল, এটাকে কি বলে, গ্রামোফোন। না গ্রামোফোন না, ভেসিআর বলতো আর কি, এরকম আচ্ছা, টাইপের। ভিসিআর ভিসিপি হ্যাঁ, এগুলো এবং ছিল। আপনার ইয়েও ছিল, রেডিও ছিল তার। তো ওখানে বেশি আমি গেলেই শুনতাম যে মান্নাতের গান চলছে, কিশোর কুমার, তারপর ভূপেন হাজারিকা, ওনাদের গান শুনতেন উনি। এই গানগুলো অদ্ভুত রকম, মানে একটা জাদুর মতো আর কি। আমি যাওয়ার পর থেমে যেতাম এসব গান শুনলে, এরকম। তো ছোটোবেলায় এই কথা খুব বুঝতে না পারলেও কিছু কিছু গানে না থ লেগে শুনতাম আমি। ওইটা টেলিভিশন নাই, বসে বসে মনে হয় ওই রেডিওর দিকে তাকায় থাকতাম, এরকম। তো আমাদের বাসায় কখনো রেডিও টেলিভিশন ছিল না। তো আহ, কেন ওই ছিল না? সময় থেকে, হ্যাঁ, কেন ছিল না? ছিল না। মানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নাকি? একে তো শুরুর দিকে রেডিও টেলিভিশন সবার বাড়িতে ছিল না, এটা একটা স্বাভাবিকতা যে এটাই কম ছিল। আমাদের গ্রামে যেমন কিশোরগঞ্জে একটা বাড়িতে একটা টেলিভিশন ছিল, প্রতি শুক্রবার সিনেমা হতো, ওই উঠানে সবাই গ্রামে চলে যেত ওই সিনেমা দেখার জন্য। আর নয়তো ওই VCR আনা হতো, ওইটা, হ্যাঁ, সিডি ক্যাসেট টেসেট এনে রাতে আয়োজন করা হতো যে আজকে সিনেমা দেখা হবে, সারা রাত সিনেমা দেখা হতো, এরকম। যাদের গ্রামে একটা টেলিভিশন সেভাবে ছিল না, সেই গ্রাম থেকে উঠে আসা একজন দেশের অন্যতম জনপ্রিয় নায়ক। বাহ। হ্যাঁ, আমাদের তো বিদ্যুৎও ছিল না, আমরা ওই ব্যাটারি চালিত ইয়ে ছিল আর কি, ওগুলা আচ্ছা এরকম বড় বড় এরকম বক্সের মতো ব্যাটারি ছিল, ওইগুলো দিয়ে দেখা হতো। আচ্ছা, তো তারপর বলো বাসায়, নানা বাড়ির কথা। হ্যাঁ, যেমন নানার বাসায় ছিল, তার কিছুদিন পর টেলিভিশন আসলো নানার বাসায়। তো আমি প্রায় চলে যেতাম, গিয়ে ওই আলিফ লায়লা দেখা, নাটক দেখা, গান শোনা, ওগুলা হতো আর কি। গান শুনতাম বেশি। ইত্যাদি দেখার সুযোগ হতো একটু, আলিফ লায়লা দেখার সুযোগ হতো একটু, নাটক দেখতে দিত না আচ্ছা। বাচ্চাদের, আমাদের ইয়ে করতো আর কি, পড়াশোনা হ্যাঁ ক্ষতি হ্যাঁ। হবে। তো এরকম, তো ওই গান শোনার ব্যাপারটা তখন থেকে, এবং গানের প্রতি ভালো লাগা তখন থেকে। আর তাও ছোটোবেলায় যেটা হতো যে একটা গান শোনার পর না, এটা বুঝি না বুঝি মুখস্থ হয়ে যেত আমার, একবার শুনলেও মুখস্থ হয়ে যেত, এরকম। তারপর যদি বলি, আসলে এটা বলতেই হয়, আমার যখন ওই HSC দিলাম, মানে তখন আসলো হচ্ছে হাবিব ওয়াহিদের গান, হৃদয় খানের গান, এবং এটা অন্য একটা 2005-06 কথা ইয়ে আর বলছো? কি, হাওয়া আর কি, এরকম। মানে ওনাদের কম্পোজিশন একদম আগের যত কম্পোজিশন তার থেকে আলাদা। হ্যাঁ, তো তখন আবার এই কথাগুলো আসছে যে অটো টিউন, এটা সেটা যাই হোক, মানে এই গান শোনার পর সারা দিন রাত আমরা ওই গানই শুনতাম। রাইট। মেয়ে তুমি তো আমার নচেনা, বা একদম। মনমুনিয়া তোর কাছে কই, তুই স্বপ্নের মতো, কিংবা হ্যাঁ, হৃদয় খানের চাইনা হ্যাঁ, মেয়ের। চায়না মেয়ে তুমি, হ্যাঁ, তো বল না তুই বল না, এগুলো দিন রাত 24 ঘন্টা শোনা। তখন আরও বেশি মনে হয় যে আমি গান শিখবই। আমি যদি কখনোই ফ্যামিলি থেকে বের হতে পারি, ভাই তো পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যদি যাই, আমি যদি বের হতে পারি, আমি কোথায় গান শিখতে হয় দেখবো এবং শিখবো। তারপর তো আসলাম ঢাকায়, আসার পর জগন্নাথে পড়লাম 1 বছর, কোথাও চান্স পাই নাই। হুম, প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাইলাম, ওইখানে পড়লাম। তারপর হচ্ছে পরের বার আবার পরীক্ষা দিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলো গণযোগাযোগ সাংবাদিকতা। আর ফিলোসফিতে সুযোগ হলো হচ্ছে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার, তো ফিলোসফিতে ভর্তি হলাম ওইখানে। তারপর ওইখানে থাকবো, গেস্ট রুম, এটা সেটা, গণরুম, এসব ছিল, ওইখানে থাকা। আর শুরু থেকে জাহাঙ্গীরনগরের প্রতি আমার খুব একটা ইচ্ছা ছিল না, এই কারণেই জগন্নাথে পড়া 1 বছর ওইখানে হয় নাই বলে মন খারাপও হয় নাই, কারণ মনে হতো যে ঢাকা থেকে দূরে, আর আমি ঢাকায় থাকবো, এখানে থাকলে আমি গান শিখতে পারবো বা কিছু চাইলে, এটা মনে হয় সুযোগ সুবিধাটা বেশি এখানে। তো তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম জাহাঙ্গীরনগর থেকে, ভাই যেহেতু হলে থাকে আসা হয়। তো এসে দেখি যে আজকে ভাইবা চলতেছে এত থেকে এত মেধাক্রমের মধ্যে সঙ্গীত বিভাগের, এবং নাট্যকলারটা আগের দিন চলে গেছে। তো নাট্যকলার জন্য আফসোস হলো, যা হাত, আমি তো আগে জানলে নাট্যকলা তো আমি দিতাম, আচ্ছা সঙ্গীত বিভাগে দিই। তো আমি তাড়াতাড়ি গিয়ে ইয়ারটা নিয়ে, ওই আমার ফর্ম। ব্যাগেই ছিল আপনার ইয়েটা আর কি, আমাদের এডমিশনের যেই অ্যাডমিট কার্ডের মতো যেটা আর কি, আচ্ছা। ওইটাই আর কি, ওইটা নিয়ে ভর্তি ফর্মের ইয়েটা নিয়ে, অ্যাডমিশনের ফর্মটা নিয়ে আমি তখন ভাইবা দিলাম। তখন ও আমাকে জিজ্ঞাসা করলো কী করি, ফ্যামিলিতে কারা আছেন, কি হয়, আমি কেন গান করব। তখন আমি এই কাহিনী বললাম যে আমি গানটা করতে চাই, গানের প্রতি আমার প্রচণ্ড ভালো লাগা আছে, আসলে আমি জানি না পারবো কি না, বাট আমি যদি সুযোগ পাই, আমি আমার ধারণা আমি চেষ্টা করব। হ্যাঁ, বাবা কি করেন? তো আমি বললাম বাবা টিচার, বাবা, মা ওনারা চান না নিশ্চয়ই এখানে আসি, গান শিখি, পাই, আমার ফ্যামিলিতে সেই সুযোগ ছিল না।
তখন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি বাইরে থাকো, যেও না, এই ঘন্টাখানেকের ভিতরেই দেওয়া হবে। এটা বলছিলেন আমার মনে হয় কোহলি ম্যাম। হ্যাঁ, তো আমি বললাম যে জি। আমি দেখি যে হ্যাঁ আমার তো হয়ে গেল। গান গাইতে বললো, 2টা গান গাইলাম। একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইলো, একটা ফোক শুনতে চাইলো, একটা নজরুল সঙ্গীত শুনতে চাইলো, তখন গাইলাম। তো হয়ে গেল আর কি। তো হওয়ার পরে হচ্ছে মানে মূল বিড়ম্বনা হচ্ছে যে এখন আমি এই ডিপার্টমেন্টে কীভাবে ভর্তি হবে, এটা বাসায় তো বলতে হবে। তো বাসায় বললে তো আমাকে দৌড়ানো দিবে আসলে। তো তাদের ভাইকে চাওয়া গিয়ে কি বললাম, ছিল যে তুমি কি পড়বে, তাদের কি চাওয়া ছিল? তাদের চাওয়া ছিল যে সাবজেক্টই পড়ি তারপর বিসিএস দিব, বুঝছি। বিসিএস ক্যাডার হব, মানে এটাই স্বাভাবিক সবার যেগুলো স্বাভাবিক, শোনা যায় হ্যাঁ আর একটা কি। চাকরি করব। সবাই আসলে ফ্যামিলি সন্তানদের আসলে ওই সেটেলমেন্টের কথাই চিন্তা করে আসলে সবাই। সিকিউর হ্যাঁ, লাইফস্টাইল। সিকিউর লাইফস্টাইল বা সিকিউর লাইফটাই চিন্তা করে। তো তখন ভাইয়ের কাছে গিয়ে রাতের বেলা বলার সাহস পায় না, সাহস পায় না, সাহস পায় না। আর বলে ফেললাম আর কি যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। পড়বি কীভাবে, তোর মেধাক্রম কোথায় আসছে, তো এটা বললাম তো যে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে কর, তো সব জায়গায় ভালো আসছে, এই জায়গাতেই তোর এই অবস্থা। তো আমার কাছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা একদম শেষে ছিল, আমি খুবই কনফিডেন্ট হয়ে দুপদাপ দাগাতে গিয়ে 5টা একদম সিরিয়ালি ভুল করা, একটা গ্যাপ দিয়ে ওই 5টাই। এবং কতটা লাকি যে একটাও ঠিকঠাক, ওই 5টা সঠিক উত্তর দেয়া, কিন্তু একটা ভুল হয় যে ভুলক্রমে যে সি এবং ওইটার সি মিলে যাবে তাও মিলে নাই, ওই 5টা ভুল উত্তরই আমার পিছায় দেয় আর কি। তো ভাই তখন বলল যে ভাইকে বললাম যে আমি এখানে ভাইবা দিয়ে আসছি, এখন ওনারা আমাকে নিছেন, এখন এখানে ভর্তি হব, এটা তো সম্ভব না। হ্যাঁ, ফাজলামি করতেছো, সেখানে প্রায় দাঁতটা ফালাই দিব এই সেই। হ্যাঁ, তো এরপরে শুরু হইলো যে এখানে পড়লে পোলাপান নষ্ট হয়ে যায়, এই হয়। আর আমাদের ফ্যামিলি কখনো এগুলা দিবে, আমাদের ফ্যামিলিতে কিছু এইসব মানে চলে নাকি, আমাদের ফ্যামিলি বা বংশে কেউ আছে যে গান করে বা এ করে, তুই এখানে কেন, এটা আমি বাসায় থেকে আমি কি বলবো, বাসায় কি বলবো, তারপর তো যাই ঘটবে দোষ আসবে আমার উপর। ভাইগুলা বলতেছিল, তারপরে কান্না করা, ওইদিকে দেয়ালের দিকে তাকায় শুয়ে সে কান্না চলতেছে। এরকম দুই তিন মনে গেল। তারপর ভাই বলে যা যা ইচ্ছা হয় তাই কর। আমিও ভাইকে বললাম যে আমি তো এই ডিপার্টমেন্টে পড়লে পড়াশোনার চাপ নিশ্চয়ই কম থাকবে, আমি তো বিসিএসের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। হ্যাঁ, তো তখন আর সমস্যা, কিন্তু আমার গানটা তো শেখা হবে বা আমার এই ডিপার্টমেন্টে আমার পড়লে আমার ভালো লাগবে, এরকম এরকম নানা কথা বলার পর কান্নাকাটি করার পর বললো যে যা তোর যা ইচ্ছা হয় কর, কিন্তু বাসায় কী বলবো। আমি বলছি, বাসায় তোমার বলতে হবে না, আমি বলবো। হ্যাঁ, কোনো একটা ডিপার্টমেন্টে পড়ি এরকম। তো বাসা থেকে জিজ্ঞাসাও করে না, আম্মা জিজ্ঞাসা করতো, আম্মারে বলছি যে এই ঘটনা। আব্বা তো আর জিজ্ঞাসা করে না, বলছে এই ছেলে এরকম সে পড়তেছে এরকম।